আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী, কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার আলোচনা শুনবার জন্য স্বাগত। আজকে দুটো পয়েন্টে একেবারেই যৎসম্বন্ধ কথা বলবো, 5-7 মিনিটে শেষ করব। পয়েন্ট দুটো হচ্ছে, প্রথমত আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, তিনি তার চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন। এই বিষয়টা সম্পর্কে দু একটি কথা থাকবে, কারণ এই সময়ে যখন বিএনপি সব দিক দিয়ে তারা যতটা কম খরচ করা যায় দেশের অর্থনৈতিক চাপ মুক্ত রাখার জন্য, তারা প্রয়োজনে মার্কেট বন্ধ করতেছেন বিদ্যুৎ সাশ্রয়ের জন্য, সেই সময় প্রায় 2 কোটি টাকা খরচ হবে অন্তত এই চুপ্পু সাহেবের বিদেশে চিকিৎসা নেওয়াটা। এটা কতটা জরুরি ছিল এই বিষয়টা যেমন থাকছে, সাথে থাকছে আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি বিজয়ের পরেই মুসলমানদের উপরে যেভাবে নির্যাতনের খড়গ নেমে আসছে। এখন দেখলাম সামনে আগামী কোরবানিতে গরু কোরবানি নিয়েও তাদের একটি বিধিনিষেধ জারি করা হয়েছে। এই দুটো টপিক্সের উপরেই আমি আমার আলোচনা শেষ করব, এবং আপনারা আপনাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাইতে পারবেন। তো আমি শুরু করছি। প্রথম টপিক্সটা শুরু করার আগে আমি একটু আপনাদেরকে একটি ভিডিও দেখিয়ে নিচ্ছি, মূলত একটি রিপোর্ট। বিবিসির সাংবাদিক আকবর আলী সাহেব দীর্ঘদিন বিবিসিতে সাংবাদিকতা করেছেন, তার একটি আলোচনা যদি আমরা শুনি তাহলে আমাদের আলোচনা টানতে সুবিধা হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চিকিৎসার জন্য তিনি লন্ডনে গিয়েছেন সম্প্রতি। 9 দিন থাকবেন ওখানে এবং তার বিভিন্ন চেক আপ তিনি করাবেন, কারণ ওনার এর আগে সিঙ্গাপুরে ওপেন হার্ট সার্জারি হয়েছিল। তার ফলো আপ ট্রিটমেন্ট, অর্থাৎ যে রেগুলার চেক আপ হয় সেই চেক আপের জন্য। এটা কিন্তু নতুন কোনো চিকিৎসা না। এই সফরে ওনার সঙ্গে গিয়েছেন 22 জন। হার্ট বাইপাস সার্জারি করিয়েছেন। এই ধরনের বাইপাস সার্জারি এখন বাংলাদেশে প্রতিনিয়ত হচ্ছে। আমি খোঁজ নিয়ে দেখলাম, বাংলাদেশের যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, তাদের তথ্য বলছে বাংলাদেশে প্রতিদিন 100 মতো বাইপাস সার্জারি হয়, 100। এবং এখানে সাকসেস রেট হচ্ছে অ্যারাউন্ড 90%। আর জিজ্ঞেস করলাম যে ব্রিটেনে এই যে হার্টের বাইপাস সার্জারি, এটা সাকসেস রেট কেমন? তারা বলছে ব্রিটেনেও একই রকম, 97-98%। এখন রাষ্ট্রপতি যে চিকিৎসার জন্য গিয়েছেন, ওনার তো আর বাইপাস হবে না, উনি শারীরিক পরীক্ষা করাবেন। তো এই শারীরিক পরীক্ষা কিন্তু বাংলাদেশেও সম্ভব, উনি যেগুলো করাবেন। এটা আমি খোঁজ নিয়ে দেখলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, উনি এমন এক সময়ে এই লন্ডন সফরে গেলেন যখন বাংলাদেশ সরকার তারা বলছে যে তাদের কৃচ্ছ্রতা সাধন করতে হবে, বিভিন্ন পদক্ষেপ সরকার নিচ্ছে। কিন্তু এই যে 22 সদস্যের একটা প্রতিনিধি দল বা রাষ্ট্রপতির সঙ্গে সেখানে গেলেন, আমি যদি ধরে নিই একজনের প্লেন ভাড়া 2 লাখ টাকা করে যদি হয়, তাহলে 22 জনে 44 লাখ টাকা। ওনারা 9 দিন লন্ডনে থাকবেন, লন্ডন এবং ক্যামব্রিজে মিলিয়ে থাকবেন। তিনি লন্ডন যে হোটেলটিতে থাকবেন, এটির নাম হচ্ছে হিলটন অন পার্ক লেন, একেবারে সেন্ট্রাল লন্ডনে অবস্থিত। তো আমি হিলটন অন পার্ক লেনের ওয়েবসাইটে ঢুকলাম এবং বুকিং.com এর ওয়েবসাইটে গিয়ে চেক করলাম। ওখানে সর্বনিম্ন রুম ভাড়া 300 পাউন্ডের কম না। এছাড়া ওনারা কেমব্রিজে থাকবেন 3 দিন। কেমব্রিজে যে হোটেলটিতে থাকবেন, এই হোটেলটির নাম হচ্ছে বেডফোর্ড লজ। এই হোটেলটি তো মোটামুটি আমি যেটা বুকিং.com এ ঢুকে দেখলাম, যদি সেখানে 3 দিন থাকতে হয়, জনপ্রতি প্রায় 220 পাউন্ড করে খরচ হলো। তো সব মিলে আমি একটা হিসাব নিকাশ করে দেখলাম যে হোটেল খরচ বাবদ এই প্রতিনিধি দলের, তারা যারা লন্ডন গিয়েছেন, সেখানে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি, 1 কোটি না হলেও 80-90 লাখ টাকা তো হোটেলের বিল হবেই। অন্যদিকে প্লেন ভাড়া আছে প্রায় 45-50 লাখ টাকার মতো। উনি কেমব্রিজে যে মেডিকেলে উনি চিকিৎসা নেবেন, হসপিটালে যেটি চিকিৎসা নেবেন, সেটা তো ফ্রি অফ কস্ট না, ওইখানেও পে করতে হবে। তো সবকিছু যদি মিলিয়ে দেখেন, আমার একটা ধারণা প্রায় 2 কোটি টাকার মতো খরচ হবে এই ট্রিপে। আরো বেশিও হতে পারে, আমি জানি না, কিন্তু 2 কোটি টাকা আমার মনে হচ্ছে মিনিমাম। এই সময় কেন এই 2 কোটি টাকা? শুধু হেলথ চেক আপের জন্য, যে হেলথ চেক আপ বাংলাদেশেও করা সম্ভব। আরেকটা বিষয় দেখেন, রাষ্ট্রপতির সঙ্গে ওনার পরিবারের সদস্যরা গেছেন, অন্যান্যদের মধ্যে ওনার 2 নাতিও ওনার সঙ্গে আছেন। তো উনি তো গেছেন ওনার শারীরিক পরীক্ষার জন্য। আমি ধরে নিলাম যে ঠিক আছে, শারীরিক পরীক্ষা করাতে হবে। 2 নাতি এই সফর সঙ্গী বা ওনার সঙ্গে কেন যাবেন? তাদের কি এখানে খরচ নেই? এই খরচ কি সরকার বহন করছে নাকি রাষ্ট্রপতি নিজের তহবিল থেকে দিচ্ছেন? এটা আমার জানা নেই। সুতরাং আমার মনে হয় এই ধরনের ক্ষেত্রে আমাদের তো এমনিতে একটা বাতিক আছে, কোনো কিছু হলে আমাদের যারা রাষ্ট্রের কর্তা ব্যক্তি, তারা সোজা দেশের বাইরে চলে যান, একটু হাঁচি কাশি হলে দেশের বাইরে ট্রিটমেন্ট করাতে যান। কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষ তো বাংলাদেশের ভেতরেই ট্রিটমেন্ট করাচ্ছে। আর ওনারা যে বাইরে গিয়ে ট্রিটমেন্ট করাচ্ছেন,
এটা তো ফরেক্সে যাচ্ছে, টাকায় পে করা হচ্ছে না, পাউন্ডে পে করা হচ্ছে। এই যে আমাদের ভাইয়ের বিদেশ থেকে রেমিটেন্স পাঠাচ্ছেন, সে টাকা ট্রিটমেন্টের নামে, চেক আপের নামে বাইরে আমরা আবার গিয়ে খরচ করছি অপ্রয়োজনীয় ভাবে। তো এইটা জবাব কি? কেন এমনটা হচ্ছে? মোটামুটি রিপোর্টটা আমরা শুনলাম যে এখানে যে হিসেবটা যে 22 জনের একটি টিম যাচ্ছে। তো প্রথমত রাষ্ট্রপতি মূলত এখানে ওপেন হার্ট সার্জারি করবেন না। আমরা বাংলাদেশে এখন কিন্তু ওপেন হার্ট সার্জারি একেবারেই মানে স্বাভাবিক একটা বিষয়, যার প্রায় 99% সফলতার সাথে এই সার্জারিগুলি বাংলাদেশে হয়, যেটা আন্তর্জাতিকভাবে অন্যান্য বহির্বিশ্ব এরকম 98-99%ই তাদের সাকসেসফুলের রেটটা থাকে। তো সেই হিসেবে আমাদের বাংলাদেশ ওপেন হার্ট সার্জারিতে একদমই পিছিয়ে নেই, এ বিষয়টা নিশ্চিত। দ্বিতীয় যে বিষয়টা, যে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি তিনি কিন্তু ওপেন হার্ট সার্জারির জন্য যাননি। তিনি গেছেন কেন? তিনি আগে ওপেন হার্ট সার্জারি করেছিলেন সেটার চেক আপের জন্য। তো সেই চেক আপ তো বাংলাদেশে একেবারেই অ্যাভেলেবেল, এটার জন্য তো বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই, বাইরে যাওয়ার প্রয়োজনই নেই। যেই সময় বাংলাদেশ বিশেষ করে বৈদেশিক মুদ্রায় সংকটে আছে, বৈদেশিক মুদ্রার কারণে তারা তেল সংকটে ভুগতেছে, বৈদেশিক মুদ্রার কারণে তেল দিয়ে যাতে উৎপাদিত কম করতে হয় বিদ্যুৎ, সে কারণে বিদ্যুতের লোডশেডিং বাড়াচ্ছে এবং মার্কেটগুলি সন্ধ্যা 7টায় বন্ধ করার ঘোষণা। যদিও আজকে 12 তারিখ থেকে নতুন নিয়ম জারি হয়েছে, এখন থেকে 10টা পর্যন্ত করা যাবে। তাহলে এই যে এত সমস্যা, বিএনপি সব দিক দিয়ে তারা চেষ্টা করতেছে যে রাষ্ট্রের যতটা খরচ কমিয়ে আনা যায়, স্বল্প পরিমাণের করা যায়, সেই জায়গায় একজন রাষ্ট্রপতি তার সাধারণত একটা চেক আপের জন্য বিদেশ যাবেন এবং তার সাথে 22 জন লোক যাবেন। এই 22 জনের লোকের যাতায়াত এবং সেখানে থাকা এবং এই চিকিৎসার আনুষঙ্গিক খরচ বাবদ প্রায় 2 কোটি টাকা যাবে। এই টাকাটা কার? এই টাকাটা কি রাষ্ট্রপতির বাবার? এই টাকাটা কি আমাদের প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিলের? নাকি এই টাকাটা আমাদের জনগণের টাকা? এই টাকার দায়ভার, এই টাকার জবাবদিহিতা কে করবেন? যদি এমন হতো যে রাষ্ট্রপতির যে চিকিৎসা, তিনি যেহেতু সর্বোচ্চ সম্মানের মানুষ, তার চিকিৎসাটা বাংলাদেশে নেই, সেই ক্ষেত্রে রাষ্ট্রের টাকা দিয়ে তাকে বাইরে নেওয়ার এটা ঠিক ছিল। যেহেতু এই একই চিকিৎসা বাংলাদেশে অ্যাভেলেবেল এবং সফলতার যে চার্ট সেটা কোনো অংশেই বাংলাদেশ সেখানে পিছিয়ে নেই, সেই জায়গায় কেন এই বিলাসিতা করবেন? কি কারণ? এই কারণটা অন্তত আমি খুঁজে পাই না। সাথে আরেকটা তথ্য যেটা পেলাম, তার 2 নাতিনও গিয়েছে। তার নাতিন কার টাকায় গিয়েছে? এটা কি রাষ্ট্রের টাকায় নাকি চুপ্পু সাহেবের নিজস্ব টাকায়? যদি চুপ্পু সাহেবের নিজস্ব টাকায় হয়ে থাকে তাহলে কোনো বক্তব্য নেই, কিন্তু যদি চুপ্পু সাহেবের নিজস্ব টাকায় না হয়ে সেটা রাষ্ট্রীয় কোষাগার থেকে সেই টাকাটা যেয়ে থাকে, তাহলে এই টাকাটার পাই হিসেব তাকে দিতে হবে। আজ বা কাল, একদিন না একদিন তাকে দিতে, অন্তত দুনিয়াতে না দিলে কাল কিয়ামতে আখেরাতের মাঠে কিন্তু তাকে দিতে হবে, কারণ এটা জনগণের টাকা। এই 17 কোটি 18 কোটি জনগণ প্রত্যেকের করের টাকা, প্রত্যেকের এখানে অধিকার রয়েছে এই রাষ্ট্রের টাকার ভিতরে। অতএব রাষ্ট্রের টাকা এভাবে বিলিয়ে দেওয়া, নষ্ট করার কোনো সুযোগ নেই। তো এই বিষয়টা আমি আর খুব দীর্ঘায়িত করব না। আমি আশা করব আমার যতটুকু বোঝানোর বিষয় আমার থেকে ভালো সাংবাদিক সাহেব নিজেই বুঝিয়ে দিয়েছেন। আমি শুধুমাত্র 2-1টি কথা এখানে অ্যাড করেছি। তো আপনারা আপনাদের মন্তব্য করবেন। আমি দ্বিতীয় প্রসঙ্গে আসছি। দ্বিতীয় প্রসঙ্গটা হচ্ছে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গে নির্বাচন, এবং দীর্ঘদিন পরে আমাদের তৃণমূলের যেই ছিল মমতা ব্যানার্জি, তিনি এবছর আর আসতে পারেননি, ব্যাপকভাবে তিনি পরাজিত হয়েছেন এবং বিজেপি এখানে চরমভাবে তাদের একটা উত্থান ঘটেছে। এবং এই বিজেপি ক্ষমতায় আসার পরে বা সেখানে তারা বিজয়ী হওয়ার পরেই আমরা বেশ কিছু মিছিল দেখেছি, মিছিল থেকে আক্রমণ দেখেছি, অনেক জায়গায় আক্রান্ত হয়েছে, মসজিদ ভাঙচুরের মতো ঘটনা আমরা শুনেছি। সর্বশেষ ভয়ঙ্কর যে বিষয়টা সেটা হচ্ছে সেখানে একজন বিধায়ক, নাম কি, অর্জুন সিং, বিজেপি বিধায়ক, তিনি বলেছেন কুরবানির ঈদে 14 বছরের কম বয়সী পশুদের কাটতে দেওয়া হবে না। কোনো পশুর বয়স 14 বছর হয়েছে কিনা তা জানতে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে অনাপত্তিপত্র নিতে হবে। সবকিছুই আইনি প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। তার মানে কুরবানি যাতে কম হয়, কুরবানি যাতে মানুষ দিতে না পারে, অন্তত নিদেন পক্ষে কেউ দিলেও একেবারে বোরা ঠেলা দিলে মরে যায়, এইরকম কোনো গরু দিয়ে যেন কোরবানি দেয়, এরকম একটা পথে তারা হাঁটা শুরু করছে। অর্থাৎ তারা মুসলমানদের ধর্মীয় একটি বিধানকে তারা এখানে বোতলবন্দি করার চেষ্টা করতেছে, বিভিন্ন বিধিনিষেধের মাধ্যমে সেটা সীমিত করার চেষ্টা করতেছে, যেটা কোনোভাবেই মঙ্গলজনক কাজ নয়, বরং একটা গর্হিত কাজ। এটা যদি করা হয় তাহলে কিন্তু সারা পৃথিবীতে এটা নিয়ে আলোচনা হবে, অন্যান্য দেশেও তাদের যে ধর্মীয় অধিকার সেটা নিয়েও কথা হবে। আমাদের বাংলাদেশে হিন্দু মুসলিম আমরা একসাথে বসবাস করি, আমাদের ভিতরে কোনো বিভাজন নেই,
কোনো ভেদাভেদ নেই। হিন্দুরা তাদের মতো তারা তাদের পূজা পার্বণ করে, মুসলিমরা মুসলিমদের মতো তাদের পূজা ইবাদত করে, ধর্মীয় অনুষ্ঠানগুলি আচরণগুলি করে থাকে। কেউ কারো প্রতি বাধা বা কোনো ধরনের কোনো কিছু করে না। বরং আমরা রাষ্ট্রীয়ভাবে দেখতেছি যে হিন্দুদের প্রত্যেকটি পূজাতে কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে, তারা যেন সুন্দরভাবে পূজা করতে পারে। সেই জায়গায় উল্টা চিত্র আমরা যদি ভারতে দেখি, তাহলে এটা অবশ্যই একটা এটা কি বলবো, হিন্দুত্ববাদী তো জানি আমরা। বিজেপি সবসময় তারা হিন্দুত্ববাদী, মুসলমানদের বিরুদ্ধে তাদের অবস্থান। এবং বিগত নির্বাচনে বিজেপি বিজয়ের পিছনে, তৃণমূল হারার পিছনে সবচেয়ে চমকপ্রদ যে তথ্যটা ছিল, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের 90 লক্ষ ভোটারের ভোটাধিকার হরণ করেছে তারা, অর্থাৎ তাদেরকে ভোটাধিকার বাতিল করেছে। তারা এখন আর ভোটার না পশ্চিমবঙ্গের। কেন? কারণ তারা মুসলমান, কোনোভাবেই তাদেরকে ভোটার থাকতে দেওয়া হয়নি। কারণ তারা যদি ভোটার থাকতো, এই ভোটগুলি মূলত তৃণমূলে পেত বা মমতা ব্যানার্জির পক্ষে যেত। সেই ভোটগুলি তাদের পক্ষে না যাওয়াতেই মূলত বিশাল একটা বিজয় এখানে বিজেপি পেয়েছে। এই যে হিন্দু মুসলিম কার্ড নিয়ে তারা রাজনীতি করে, এটা এক ধরনের কিন্তু মানে কি বলবো, এটা অবশ্যই সন্ত্রাসবাদ এবং এটা অবশ্যই জঙ্গিবাদের নতুন একটি উত্থান। এটা চলতে থাকলে সারা পৃথিবীতে এটার একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে। অতএব আমি ইন্ডিয়াতে যারা আছেন, শাসক হিসেবে যারা আছেন, বিজেপি মোদী, তাদেরকে আহ্বান করবো অন্তত এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন যে ধর্ম যার যার, রাষ্ট্রসভার রাষ্ট্রে সেখানে যে যে বসবাস করতেছে প্রত্যেকটা মানুষ সেই দেশের অধিকার, সেই দেশের নাগরিক, সেই দেশের সব কিছু ভোগ করা তার রাষ্ট্রীয় অধিকার, তার নাগরিকত্ব অধিকার। সেই অধিকার থেকে বঞ্চিত করার আপনার কোনো অধিকার নেই। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের কোনো একজন হিন্দু ভাই এই তার বাংলাদেশে বসবাস করা, তার ধর্মীয় আচার পালন করা, এটা তার রাষ্ট্রীয় অধিকার, তার জন্মগত অধিকার। এই অধিকার থেকে যেমন কোনো মুসলিম তাকে এই অধিকার কেড়ে নিতে পারে না, ঠিক ভারতেও একই অবস্থা, যে কোনো মুসলমানের ধর্মীয় আচার আচরণ পালনে আপনারা ব্যাঘাত ঘটাতে পারেন না। আপনারা একটা কি ফালতু একটা নিয়ম করলেন কি, 14 বছরে কোনো প্রাণী আপনারা সেখানে কোরবানি দিতে দিবেন না। তাহলে এই 14 বছরের প্রাণীর প্রতি যদি আপনাদের এতটাই মায়া থাকে, তাহলে কোরবানি ছাড়া যে আপনারা লক্ষ লক্ষ গরু বাংলাদেশে রপ্তানি করেন, এটা কিসের জন্য করেন? টাকার জন্যই তো করেন। বাংলাদেশ থেকে আপনারা ডলার পান, সে কারণেই তো করেন। এই বাংলাদেশে ডলার নিয়েই তো আপনারা বড় হচ্ছেন। এটার কারণটা কি? আপনারা তো, আপনাদের এই ভারত পৃথিবীর ভিতরে যতগুলি রাষ্ট্র গরুর মাংস সরবরাহ করে, তার ভিতরে অন্যতম হচ্ছে ভারত। তো আপনাদের কাছে যদি গোমাতা এতটাই প্রিয় হয়, তাহলে আপনারা গরুকে হত্যা কেন করছেন? গরুর মাংস কেন আপনারা রপ্তানি করছেন? আপনারা গরুকে পালন করতে করতে একটা পর্যায়ে সে মারা যাবে, তাকে আপনারা দাফন কাফন করবেন বা চিতায় দিয়ে দিবেন, যেটা আপনাদের পিতামাতাকে দিয়ে থাকেন। তাহলে গরুকে আপনারা কেন করছেন না? 14 বছরের বাধ্যবাধকতা আসলে একেবারে শয়তানি। কারণ মুসলমানদের সাথে একটি ধর্মীয় তাদের অনুভূতিতে আঘাত করা, তাদের ধর্মীয় বাধ্যবাধকতা এসে এখানে বিধিনিষেধ আরোপ করা, আর কোনো কিছুই নয়। তা না হলে আপনারা যখন মাছ খান, মাছ খাওয়ার সময় কি আপনারা বিধিনিষেধ করেন যে মাছ 14 বছর আগে কোনো মাছ বয়স হলে তাকে খাইতে পারবেন না? আপনারা যে পাঠা করেন, জবাই করেন, এই পাঠার ক্ষেত্রে কি একই বিধিনিষেধ আরোপ করবেন যে 14 বছর না হলে কোনো পাঠাকে আপনারা জবাই করতে পারবেন না? শুধুমাত্র কুরবানি উপলক্ষে আপনাদের এই ফরমান কেন? এই ফরমান অবশ্যই প্রত্যাহারের আশা করি এবং সকল মুসলমান হিন্দু সকলে যেন একসাথে আমরা ভেদাভেদ, সব ভেদাভেদ ভুলে যার যার ধর্মীয় আচার আচরণ শেষে পালন করবে, সেই সুযোগ যেন রাষ্ট্র করে দেয়, সেই আহ্বান করেই আমি আজকের মতো আলোচনা শেষ করব। আপনাদের যে কোনো কমেন্ট ইনশাল্লাহ কমেন্ট বক্সে করবেন, আপনাদের প্রত্যেকের কমেন্টের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের মঙ্গল কামনা করে আমি আজকের মতো ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।